কেমন আছো বাবারা? আমাকে শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? এই জি তো স্যার। আলহামদুলিল্লাহ, শোনা যাচ্ছে না? আর তোমাদের ওখানে কোনো একটা হাতের কোনো একটা ডিভাইস আছে যেটা তোমাদেরকে নয়েজ সৃষ্টি করতেছে, ঠিক আছে? জি স্যার। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে এখানে ঠিক মতো বোর্ড দেখা যায়, এখন ক্লিয়ার দেখা জি যাচ্ছে? স্যার, ঠিক আছে। দেখো আমি লিখতেছি, দেখো তো। তো দেখা জি যায়? স্যার। দেখতে পাচ্ছি না তো। দেখা যাচ্ছে না? কালো দেখা জি যাচ্ছে। স্যার, ম্যাথমেটিক্স অন। ম্যাথমেটিক্স ওয়ান, আচ্ছা। ফন্ট দেখো। তা দেখতে পাচ্ছি না। এবার আচ্ছা, ওই পাশে হলে আমি এই পাশে দাঁড়াই। এবার জি স্যার, ঠিক আছে। মেহেদি, ঠিক আছে স্যার। সুরজিৎ, তা দেখতে পাচ্ছি না তো। তুমি দেখতে পাচ্ছ না? সুরজিৎ যে জায়গায় আছে, হ্যাঁ, না স্যার। সুরজিৎকে শোনা যাচ্ছে না, মিউট হয়ে স্যার আছে। আমি দেখতে পাচ্ছি না। মেহেদি দেখতে পাচ্ছ না? আচ্ছা, এটা দুইটা কারণ হতে পারে। মেহেদি, তোমার না মোবাইলের স্যার। ব্রাইটনেস বাড়ায় দাও, হ্যাঁ? তুমি অনেক আলোময় জায়গায় আছো, বেশি আলোতে থাকলে তোমার স্ক্রিনটা কিন্তু ঘোলা দেখাবে। তুমি তোমার মোবাইলের যে আলোটা আছে সেটাকে বাড়ায় দাও, ব্রাইটনেস বাড়ায় দাও, ঠিক আছে? তাহলে আমার মনে হয় কিছুটা পরিষ্কার পাবা। এত বড় ফোন, এর থেকে বড় লিখতে গেলে বড় জায়গা আসবে না? স্যার, ছোটটাই তো বোঝা যাচ্ছে। ছোটটাই বোঝাচ্ছে, হ্যাঁ সেটাই বোঝা যাওয়ার কথা। আমি আমার ক্যামেরা দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হয় যে বাকি যে জি কয়েকজন স্যার। আছো তোমাদের পিছনে বোঝা যাচ্ছে অনেক আলো। তো যখন তুমি অনেক আলোর মধ্যে স্ক্রিন ধরবা, তখন কিন্তু তোমার স্ক্রিনের মধ্যে সবকিছু ঘোলা দেখাবে, হ্যাঁ, হালকা হয়ে যাবে। একটু যদি কম আলোর মধ্যে আসা জি যায়, স্যার। তাহলে দেখবা তোমার স্ক্রিনটা পরিষ্কার হবে। যেমন মনে হয় রিফাত মনে হয় ছায়ার নিচে আছো, বুঝতে তোমার স্ক্রিন গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। এই অবস্থায় করণীয় হচ্ছে জি যে স্যার। আমাদের ব্রাইটনেস যেটা আছে যত সম্ভব বাড়ায় দেবো, হ্যাঁ, এটা একটা বিষয়। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা কি বই কিনছো? তোমাদেরকে আমি একটা জি স্যার। জিনিস দেখাই, সেটা হচ্ছে, স্যার কোনোভাবেই দেখতে পাচ্ছি না স্যার একেবারেই। হ্যাঁ, অনেকে শুনছি তোমরা বই কিনছো, খুব ভালো। অনেকে বই এখনো চাই। তো তোমাদের বইটা আসলে এরকম হবে, হ্যাঁ। এবং এখানে তোমরা যখন প্রথম ইয়েটা পাবে, এখানে একটা লাইন আছে, দেখো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড 4 বছর কর্তৃক 2016 প্রবিধান অনুযায়ী সকল ডিপ্লোমা প্রকৌশল শিক্ষাক্রমের চতুর্থ বর্ষ, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু তোমাদের জন্য। আচ্ছা, এবার আসি, দেখো আমাদের তাহলে শুরু অধ্যায়টা কি হওয়ার কথা ছিল। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমি সামান্য একটু আলোচনা করি, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমাদের ম্যাথমেটিক্স ওয়ান বইয়ের প্রথম অধ্যায়টা হচ্ছে সমান্তর প্রোগ্রাম এবং গুণোত্তর প্রোগ্রাম, নাকি? আচ্ছা, এখন সমান্তর প্রোগ্রামে তোমাদেরকে কি পড়াতে বলা হয়েছে? সমান্তর প্রোগ্রাম এবং সাধারণ অন্তর, ঠিক আছে? আমরা কিন্তু অনেকটা কাজ করছি, যেমন ধারা, বিভিন্ন ধারা পড়ছি না আমরা এইচএসসি তে, সরি এসএসসি তে। এন তম পদ, তারপরে হচ্ছে একটা জি প্রশ্ন স্যার। দিয়ে দেয় বলে যততম পদের মান বের করো, ঠিক না? ঠিক আছে, যেমন এই দেখো, এখানে আমার মাউসটা খেয়াল করো, প্রথম পদ ও জি স্যার। সাধারণ জি স্যার। অন্তর দেওয়া থাকলে শেষ পদ এবং এন সমষ্টি, ঠিক আছে? এটা কিন্তু আসলে তোমার এক একটা অধ্যায়ের টপিকস, এবং এটার উপরে ছোট ছোট অঙ্ক থাকবে বা বড় বড় অঙ্ক থাকবে, এগুলো কিন্তু তোমাদেরকে কি করতে হবে? পরীক্ষায় সমাধান করতে হবে। এরপরে দেওয়া আছে গুণোত্তর প্রোগ্রাম এবং সাধারণ অনুপাতের সংজ্ঞা, ঠিক আছে? এবং ওখানে হয়তো কয়েকটা তোমার ম্যাথ দিয়ে দিবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো, প্রথম পদ এবং সাধারণ অনুপাত দেওয়া থাকলে এন তম পদ এবং এন পদের সমষ্টি নির্ণয়। এই এখানে শুধুমাত্র পদ বিশিষ্ট ধারা, পদ, হ্যাঁ, আমরা যেগুলো করে আসছি, সিরিজ যেগুলো আছে সেগুলো ইয়েস কিন্তু করে বস। আসছি, ঠিক আছে? এগুলোর উপরেই কিন্তু এই অধ্যায়টা সাজানো, হ্যাঁ। আচ্ছা, তুমি সবাই দেখতে পাচ্ছিস? এবার আমরা একটু নিচে যাই। আরেকটা বিষয়, যারা এখনো বই কেননি তাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, এখানে আমার কাছে সফট কপি আছে। যারা এখনো মানে বই নিতে আরো 2-1 দিন দেরি হতে পারে, তারা এই সফট কপি সংগ্রহ করতে পারো, হ্যাঁ। আর তোমাদের জন্য আমরা যে লাইব্রেরি সিস্টেমটা করেছি, আমাদের লাইব্রেরি সিস্টেম কিন্তু হচ্ছে তোমাদেরকে প্রতি সেমিস্টারে 500 করে জমা দিতে হবে, এবং তোমরা এখান থেকে বই পাবে হচ্ছে মাত্র 2টা করে প্রতি সেমিস্টারে, হ্যাঁ। তো আমরা যদি একটু আপডেট আনছি, তোমরা যদি 4000 টাকা জমা দাও, তাহলে 4 বছরে যত বই লাগবে সব আমরা প্রতিষ্ঠান থেকে বিয়ার করবো, ঠিক আছে? একটা বই তোমাদেরকে বাহির থেকে কিনতে হবে না। এবং এই টাকা তোমরা একদিনে দিতে না পারো, কয়েকদিনে ভেঙে ভেঙে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? প্রতি সেমিস্টারে তোমরা দিয়ে দেবে, বুঝতে পারছো? আচ্ছা, তাদেরকে বুঝাই দিব, হ্যাঁ। তো দেখো, তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ে তোমাদের যেসব প্রশ্নগুলো আছে, তোমার একটা সবার কিন্তু স্মার্টফোন আছে, তোমরা দ্রুত এইটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, হ্যাঁ। এতে কি হবে, এখানে যত আমাদের সূত্র লাগবে সেটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আর আজকে আমি তোমাদের ইমেল অ্যাড্রেস আমাকে ফেসবুক থেকে দিও, তো
তোমাদেরকে আমি সেটা এটার দেওয়া প্রথম দুই আছে। অধ্যায়ের সফট কপি ঠিক আছে? দিয়ে দেবো। দাঁড়াও, আচ্ছা। একটু সোজা করে নিই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেখো এই যে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো আমাদের প্রথম অধ্যায়ে প্রয়োজন হবে। আরেকটা আছে, সেটা নিচে আছে, এটা স্ক্রিনে আসছে, ওটা পরে দেখানো। ঠিক আছে, আমরা একটু নিচে নামবো। এটা হচ্ছে সর্বশেষ সূত্র। হ্যাঁ, আচ্ছা, দেখো প্রথমে কি বলা হয়েছে, সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন। ঠিক আছে, তো প্রগমন, অনুক্রম, এইসব বিষয় নিয়ে প্রথমে একটা আলোচনা বলছে যে যদি কতগুলো সংখ্যা a1 a2 a3 প্রত্যেকটি কোনো নির্দিষ্ট নিয়মে অনুযায়ী গঠিত হয়, ওই সংখ্যাগুলোকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমে সাজানো হয়, তবে এটিকে অনুক্রম বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এটার উপরেই কিন্তু আমাদের কাজ। তোমরা যদি স্ক্রিনে একটু খেয়াল করো, আমার মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা, একটু বড় করে দিই তোমাদের জন্য। তো দেখো 1 2 3 1 5, আমি একটু ছবি কম দেখি। হ্যাঁ, 1 3 5 7, ঠিক না? এইটা কিন্তু আমরা অনেক করছি। 2 4 8 16, তারপরে কি আছে, a স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার, নাকি? জি স্যার। জি স্যার, তাহলে তো ভুল বললাম, আমি তো a স্কয়ার বলছি, এটা হবে 1 স্কয়ার। হ্যাঁ, আচ্ছা, মনোযোগ নাই। দেখো এভাবে কিন্তু কি হয়, আমরা সিরিয়াল গুলো সাজাই এবং এটার মাঝখানে হয়তো প্লাস মাইনাস বিভিন্ন চিহ্ন দিয়ে একটা ধারা তৈরি করা হয়। ঠিক সেটাই নিজে বলছে। দেখো, ধারা বা শ্রেণী কি জিনিস? ধারা বা শ্রেণী হলো কি জিনিস, যদি এর মাঝখানে কোনো চিহ্ন দেওয়া থাকে। এখানে উদাহরণ হিসেবে প্লাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। জরুরি এটাই নয় যে এখানে সব প্লাস থাকবে, ঠিক না? ধারার মধ্যে কিন্তু মাইনাসও থাকতে পারে। ঠিক আছে, কিন্তু সাধারণত আমরা যে অঙ্কগুলো করি বা অঙ্কগুলো আমরা পাই, সেগুলোর মধ্যে কি দেওয়া থাকে, প্লাস দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে দেখো উদাহরণ কি দিয়েছে, 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13। তার মানে এটা হলো কি একটা ধারা, প্লাস ডট ডট চলে যাচ্ছে, তার মানে এটা চলতে থাকবে। বিধায় এটা কিন্তু ধারা, এটা কিন্তু কোনো এক্সপ্রেশন অথবা এটা কোনো সমীকরণ নয়, ঠিক না? যদি কোনো জিনিসের কন্টিনিউয়াস না হয়, সেটা কিন্তু ধারা হিসেবে ধরে না, সেটাকে গাণিতিক একটা বাক্য ধরা হয়। এটাও একটা গাণিতিক বাক্য, কিন্তু এটা কিন্তু লিমিট নেই। দেখো এই যে চিহ্নগুলো আছে, চিহ্নগুলো ডট 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 ডট, দ্যাটস মিন এটা একটা ধারা, তার মানে এটা চলতে থাকবে। ঠিক একইভাবে আবার কি দেওয়া আছে, 3 প্লাস 6 প্লাস 12 প্লাস 24, প্লাস দেওয়ার পর ডট ডট ডট, তার মানে কি এটা চলতে থাকবে, তার মানে এটা ধারার মতো চলতে থাকবে, এটা শেষ নেই। ঠিক আছে, তবে চাইলে আমরা এটার একটা নির্দিষ্ট স্কেল তৈরি করতে পারি। আচ্ছা, এখন এখানে দেখো কি লিখবে, আরেকটা উদাহরণ, যে প্রথম 1 নং ধারার প্রতিটি পদ গুণিত হয়েছে পূর্ব পদের সাথে 3 যোগ করে। 2 নং ধারার প্রতিটি পদ গুণিত হয়েছে পূর্ব পদের কত, 2 গুণ করে। ঠিক না? তার মানে প্রথমটা যা ছিল তার সাথে কি জি করা স্যার। হয়েছে, প্রথম যে ইকুয়েশনটা দেওয়া হচ্ছে 1 নাম্বার, সেটাতে কি করছে, 3 যোগ করছে। আর দ্বিতীয় যেটা আছে সেটাতে করছে কি, 2 গুণ করছে। ঠিক আছে, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন, ঠিক আছে, কিন্তু ওখানে কি করা হচ্ছে, একটাতে যোগ করে করে আগানো হয়েছে, আরেকটাতে গুণ করে করে আগানো হয়েছে। যেটাতে যোগ করছে সেটা হচ্ছে সমান্তর প্রগমন, আর যেটাতে গুণ করা হয়েছে সেটা হচ্ছে আমার গুণোত্তর প্রগমন। ঠিক আছে, আচ্ছা, বাট আমরা কিন্তু এত কিছু চিন্তা করি না, প্রগমন প্রগমনের কিন্তু বই দেখতেছি, যার কারণে আমি এটা মনে করতেছি। কিন্তু যখন আমরা পরীক্ষার খাতায় লিখতে যাই, তখন কি সব চিন্তা করি? আমরা কোথাও সব চিন্তা করি না, যে প্লাস দেওয়া আছে, আচ্ছা ডিফারেন্সটা কি, সেই হিসাব করে কিন্তু আমরা মনে বসে কাজ করে ফেলি, ঠিক না? আচ্ছা, এটাই হচ্ছে মুখস্থ বিদ্যার কিছু পার্থক্যের একটা কারণ। এবার আমরা একটু নিচে নামবো। এরপরে কি লেখা হয়েছে, প্রগমন। যদি ক্রমের প্রত্যেকটি পদ পরবর্তী পদের সাথে একই নিয়মে কি হয়, গাণিতিক নিয়মে সংশ্লিষ্ট হয়, তবে সে প্রগমনকে, অনুক্রমকে বলা হয় প্রগমন। তার মানে আমরা এতক্ষণ যেটা চিন্তা করতেছিলাম, এই যে ধারাগুলো দিছে, দেখো একের সাথে 3 যোগ করে 4, 4 এর সাথে 3 যোগ করে 7, তার মানে একই নিয়মে, গাণিতিক নিয়মে কি হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে অনুক্রম, ঠিক আছে, কিন্তু এটাকে বলা হচ্ছে প্রগমন। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটা কাজ করো, ইনস্ট্রাকশন দেই, যখন ক্লাস চলবে, হ্যাঁ, পারত পক্ষে তোমাদের ওখানকার নয়েজ কম রাখবা। ঠিক আছে, কারণ কি এই ভিডিওগুলো রেকর্ড হয়, আমি কিন্তু পুরোটা আসলে এডিট করি না। হ্যাঁ, বিগত যে ভিডিওগুলো হয়েছে আমি অতটা দেখার সময় পাওয়া যায় না, যার কারণে হয় কি, আমি কিন্তু সরাসরি যেটা থাকে, কারণ সাউন্ড তো ডিলিট করার উপায় নেই, সাউন্ড ডিলিট করলে তো টিচারের সাউন্ড চলে যাবে, ঠিক না? যার কারণে কি, তোমাদের এই সাউন্ড গুলো সবই কিন্তু রেকর্ড হয়ে চলে যায়। যেমন গত একটা ভিডিওতে দেখলাম কিছু নয়েজ হচ্ছিল, হ্যাঁ, সেগুলো কিন্তু আসলে যারা দেখবে, কিন্তু প্রায় ভার্চুয়ালি সবাই দেখে, তখন কিন্তু অনেক রকম কমেন্টস আসবে, তাদের কথা আসবে, ঠিক না? তো আমরা পারতপক্ষে করবো কি, যখন শুনবো তখন নিজেরটা মিউট করে রাখবো,
আর যখন কোনো কোশ্চেন থাকবে তখন নিজেরটা আনমিউট করে কোনো একটা কোশ্চেন করবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের নিজস্ব মিস্টেক। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো কি হয়েছে। তাহলে আমরা প্রগমন বিষয়টা কি বুঝলাম? যদি কোনো সিকোয়েন্স থাকে, আমরা এতদিন যে ধারা টারা পড়ে আসছি সেগুলো হচ্ছে ক্রম, অনুক্রম, মানে একটা নিয়ম অনুসারে ক্রম আগে হিসেবে বাড়তে থাকে। কিন্তু এটাকে গাণিতিক ভাবে তখন বলা হয় প্রগমন যদি এটা কোনো একটা নির্দিষ্ট নিয়ম মেনে মেনে বৃদ্ধি পায়। এখন এমন হইতে পারে 1+2+5, এখানে কিন্তু কোনো সিস্টেম নেই, যার কারণে এটা কিন্তু অনুক্রম। কিন্তু যদি এরকম হতো, যেমন প্রথম উদাহরণটা দিছে 1+3=4, 4+3=7, তখন এটা হয়ে যাচ্ছে কি প্রগমন, ঠিক আছে? যদি এখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় কোনো কারণে, তোমাদের যদি ম্যাথমেটিক্সের প্র্যাকটিক্যাল ক্লাসে বলা হয় যে প্রগমন আর অনুক্রমের মধ্যে পার্থক্য কি, তাহলে কি বলবা? আরেকবার বলি, বুঝতে চাচ্ছি এরকম যে অনুক্রম এবং প্রগমনের মধ্যে পার্থক্য কি, তখন কি জবাব দিবা? একজন একজন করে বলো। প্রথমে আমার এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে হচ্ছে মামুনের। হ্যাঁ, বলো দেখি মামুন। স্যার আমি তো একটু আগে আচ্ছা জয়েন হয়েছি, আমি তো শুনিনি কি লিখছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দ্বিতীয় ব্যক্তির কাছে যাই। আমার এখানে স্ক্রিনে আছে হচ্ছে মেহেদী হাসান পারভেজ, সরি, হ্যাঁ, হাসান পারভেজ মেহেদী। বলো বাবা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রগমন এবং তোমার অনুক্রম? আমি আমি তোমারটা শুনতে পাচ্ছি না, মেবি তোমার এটা, তুমি মাইক্রোফোনটা একটু তোমার মুখের কাছে নাও, তাহলে ক্লিয়ার শোনা যাবে। না, শোনা যাচ্ছে না, সরি। না, আমরা মেহেদীকে শুনতে পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু, রিয়াদ হাসান অফ হয়ে গেল, সুরজিৎ, মুজাহিদ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে দেখো আমি আরেকবার বলি, হ্যাঁ, যথাসম্ভব। এখন দেখো তাহলে আরেকবার বলি, তোমরা যারা ছিলে সবাই শোনো। বিষয়টা হচ্ছে যে প্রগমন এবং অনুক্রমের মধ্যে পার্থক্য হলো একটাই, সেটা হচ্ছে যখন কোনো গাণিতিক চিহ্ন দ্বারা একটা সিরিয়াল তৈরি হয়। হ্যাঁ, যেমন ধরো 1+2+3+4 এভাবে যখন চলতে থাকবে, এটাকে বলা হচ্ছে অনুক্রম, তার মানে একটা ক্রম অনুসারে বাড়ছে, ঠিক আছে? কিন্তু যদি এর মাঝখানে কোনো গাণিতিক বিষয় থাকে, যেমন নির্দিষ্ট নিয়ম অনুসারে বাড়তে থাকে, এটা হতে পারে যেমন এখানে যে তোমাদের বইয়ে যে উদাহরণটা দিছে, সেটা হলো 1+3=4, এই যেখানে দেখো 1+3=4, 4+3=7, সেটার সাথে আরো 3 যোগ করলে হবে 10, তার মানে একটি গাণিতিক একটা নির্দিষ্ট অনুসারে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্লাস এটা একটা অনুক্রম। বিধায় কি দাঁড়াচ্ছে, এটা হয়ে গেল তোমার প্রগমন। তার মানে ওই যে আমরা যেটা পড়ে আসছি, যারা সায়েন্সে ছিল তারা জানো যে সকল ক্ষারই ক্ষার, কিন্তু সব ক্ষারই ক্ষারক নয়, ঠিক না? বিষয়টা এরকম না? ঠিক একই প্রগমনও একটি অনুক্রম, কিন্তু একটি নির্দিষ্ট নিয়মের সাপেক্ষে ধীরে ধীরে বৃদ্ধি পায়। এবং এটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে যোগ করে হতে পারে, অথবা একটা কি হতে পারে, গুণ করে হতে পারে, ঠিক না? আসলে বিষয়টা হলো গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, মানে ঘুরে ফিরেছে। অনুক্রমকে বলা হচ্ছে কয় প্রকার, সরি, প্রগমনকে বলা হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, যেটা একটু আগে বলছি, সমান্তর প্রগমন এবং গুণোত্তর প্রগমন। আচ্ছা, এখানে এটাও বলে দিছে, দেখো সমান্তর প্রগমনের সংজ্ঞা কি বলছে, যে প্রগমন কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অন্তর, আবার বলি, যে প্রগমনে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অন্তর সর্বদা একই হয়, ঠিক আছে, তাকে সমান্তর প্রগমন বলে। ঠিক আছে, আমরা একটু যেটা ব্যাখ্যা করলাম, আর এটার মধ্যে কিন্তু পার্থক্য একটা জায়গায়, এরা পূর্ববর্তীটাকে ধরতেছে। তার মানে যে পদ বর্তমানে আমি আছি ধরো 1+4, সরি, তাহলে ওখানে আমরা কি দেখতে পাচ্ছি, 1+4 এর মাঝখানে ডিফারেন্স কত, 3, তার মানে পূর্ববর্তী পদ থেকে 4 এর ডিফারেন্স হচ্ছে 3। পরেরটাতে আবার কি দেখছি, +7 ছিল, তাহলে 7 এর থেকে শুরু করে তার পূর্ববর্তী পদের ডিফারেন্স 3। আমরা সহজভাবে বোঝার জন্য কি বলছি, 3 যোগ করে করে বৃদ্ধি পাইছে, কিন্তু আসলে যখন আমরা সংজ্ঞায় বলতেছি তখন বলতেছি পূর্বের থেকে বর্তমানের যে অবস্থান, তারপরে যেটা আছে সেইটার অবস্থান, যে ডিফারেন্স সেটা সমান হবে। তার মানে আমি একটু বোর্ডে দেখি, সাপোজ ধরে নাও এই জায়গা থেকে এইখানকার যে দূরত্ব, হ্যাঁ, ঠিক একই দূরত্ব হবে এইখানকার থেকে এই জায়গাটা, বুঝতে পারছো? তার মানে এখান থেকে আমি দ্বিতীয়টাতে পৌঁছাইতে যে দূরত্ব লাগবে, ঠিক এখান থেকে তারপরেরটা পৌঁছাইতে একই দূরত্ব লাগবে। আর বইয়ে বলতেছে এখানকার যে পদ আছে তার পূর্ববর্তী পদের যে অবস্থান,
পরবর্তীটারও সেই একই অবস্থান, ভাষা কিন্তু একই, আমরা খালি মুখস্থ করার চেষ্টা করতে গিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাই। আমাদের মূল থিম কি, একটার থেকে আরেকটা দূরত্ব সমান, এতটুকু মনে রাখো। তাহলে সমান্তর ধারা, সমান্তর প্রগমন যেটা আছে, তাহলে আমরা সেটা কি করতে পারবো, আমরা কিন্তু যে কোনো ভাবে নিজেদের ব্যাখ্যা দিই। সাধারণ অন্তর, যখন আমরা সমান্তর ধারা নিয়ে কাজ করবো তখন এখানে আসবে কি সাধারণ অন্তর। কেন, আমরা যখন অঙ্ক করতে মানে প্রশ্নের সমাধান করতে যাব, তখন আমাদেরকে জানতে হবে যে আসলে আমি সমাধানের যে সূত্র বসাবো সেটা কোন নিয়মে বসাবো। তো এর জন্য আমাদেরকে সাধারণ অন্তর বিষয়টাকে বাছাই করতে হবে। এই সাধারণ অন্তর বিষয় যদি আমরা বাছাই করতে চাই, তখন আমরা কিন্তু পেয়ে যাব, যেমন দেখো 3 করে যোগ হয়ে বাড়ছে, যোগ যদি যোগ হয় তাহলে সেটা সমান্তর প্রগমন বা ধারা, ঠিক আছে। এটা কিন্তু গুণ হয়নি, যোগ হয়ে হয়ে বাড়ছে। দ্যাটস মিন আমরা এখানে সাধারণ অন্তর মানে একটার থেকে আরেকটার যে ডিফারেন্স পাচ্ছি সেটা হচ্ছে 3, এটা গুণন হয়নি, এটা যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের ডি দ্বারা, ঠিক আছে। তো এখানে কিছু উদাহরণ দিয়েছে দেখো, সাধারণ অন্তর সাধারণ সমান্তর প্রগমন বা সমান্তর ধারা প্রথম পদকে এ, সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা, সমান্তর প্রোগ্রামের কয়েকটি উদাহরণ নিম্নে দেওয়া হলো, কি দিছে দেখো, 2, 5, 8, 11, 14। এখানে একটা বিষয় হচ্ছে গাণিতিক চিহ্ন দিয়ে, যেমন একটু আগে বললাম, এটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, হ্যাঁ, এবং কমাও হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এটা ডিফারেন্স ক্রিয়েট করবে, নাথিং মোর। তো এই সাধারণ অন্তরের কত হচ্ছে তাহলে, সাধারণ অন্তর হচ্ছে 3। আচ্ছা, এখানে একটা কথা বলছে, সেটা হচ্ছে যে প্রথম পদটাকে ধরবো a, তাহলে আমাদের প্রথম পদ যদি এই 1 নাম্বার উদাহরণে হয়, তাহলে আমরা 1 নাম্বার উদাহরণে কি বলতেছি, 2 হচ্ছে a, এবং প্রত্যেকটা ডিফারেন্স কত, 3 করে বৃদ্ধি পাইছে, তার মানে সাধারণ অন্তর d হচ্ছে আমাদের 3, ঠিক না? এটা তোমরা সবাই বুঝি। আচ্ছা, এর পরের যে ধারাটা দিছে দেখো, এখানে আবার কি করছে, -13, -6, তারপর দিচ্ছে 1, 8, 15। এবার হিসাব করে এখানে কতটুকু হতে পারে, -13 থেকে -7 হচ্ছে তোমার, সরি -6, এইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 7, ঠিক আছে। আর যখন আমি 1 থেকে 8 ধরতেছি তখনও কিন্তু ডিফারেন্স আমার 7। তা তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে, স্যার -6 থেকে 1 কিভাবে 7 হলো, ঠিক না? আমরা মনে হয় সংখ্যা রেখা পড়ছি, পড়ি নাই? যদি শুরু থেকে একটা মাথা নড়াও, কারণ তোমাদের মাইক অফ করা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা সাধারণ অন্তর কি করছি, সংখ্যা রেখায় আমরা করছি যে প্রত্যেকটা সংখ্যা সিস্টেম কি থেকে শুরু হয়, 0 থেকে শুরু হয়, ঠিক না? অর্থাৎ 0 থেকে শুরু হয়, তারপর ডানে যাবে হচ্ছে কি প্লাস, এবং বামে যাবে মাইনাস, ঠিক না? এই তো। তাহলে যদি -6 থেকে থাকে, তাহলে তার আগে আছে 5, তার আগে আছে 4, তার আগে 3, 2, 1। তাহলে 6 নাম্বার ঘর থেকে 0 এবং তারপরে ডান পাশে 1, সংখ্যা রেখার পদ্ধতি অনুসারে, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, 7টা ঘর। এই জন্য কিন্তু আমি সাধারণ ডিফারেন্স -6 থেকে তোমার সাধারণ 1 মানে পজিটিভ 1, এটা ধরতেছি আমরা 7। তারপরে আবার 1 থেকে শুরু করে 8 পর্যন্ত আবারও দেখো। তাহলে আমরা একটা কাজ করি, এবার আর বেশি আলোচনা না করি, আমাদের হাতে যেহেতু কম সময়, তাহলে এবার যতক্ষণ আলোচনা করলাম ইন শর্টে দুইটাকে পাশাপাশি রেখে, হ্যাঁ, একটা ছোট একটা আলোচনা করি, যেন এটা আমি ভিডিওতে দিতে পারি। হ্যাঁ, আর এরপরে তোমাদেরকে হাতের কাছে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো, সর্বপ্রথম কি হলো, আমরা আজকে কি কি দেখলাম, স্ক্রিনে খেয়াল করো, স্ক্রিনে দেওয়া ছিল হচ্ছে প্রগমন মানে প্রোগ্রেশন। আচ্ছা, আমরা কি করছি, সমান্তর প্রগমন এবং সাধারণ অন্তর, ঠিক না? দুই ধরনের প্রগমন হয়, একটা হচ্ছে সমান্তর প্রগমন, একটা হচ্ছে তোমার গুণোত্তর প্রগমন। সমান্তর প্রগমন জিনিসটা কি ছিল, সমান অন্তর, অর্থাৎ নির্দিষ্ট অন্তর, তার মানে দুইটা পদের মধ্যে বিয়োগ করলে যেটা আসবে, পরবর্তী দুইটা পদকে বিয়োগ করলে যা আসবে সেটা হচ্ছে দুইটা সমান হবে, এই জন্য সমান অন্তর বা সমান্তর, ঠিক না? আচ্ছা, সমান্তর ধারার মধ্যে কি থাকে, দুইটা জিনিস, একটা হচ্ছে প্রথম পদ, একটা হচ্ছে তোমার সাধারণ অন্তরটা কি জিনিস, ঠিক আছে। অর্থাৎ প্রতিটা পদের মধ্যবর্তী যে গ্যাপ সেটা সমান কিনা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম দেখো, তাহলে সমান্তর পদ যদি প্রথম পদ দেয়া থাকে এবং যদি তোমার সাধারণ অন্তর দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বের করতে পারবো, একটা হচ্ছে পদ সংখ্যা, যে কোনো পদ সংখ্যার মানটা কত, এবং এই পুরো পদ যত পর্যন্ত বলবো তত পর্যন্ত পদের সমষ্টি, ঠিক আছে। তাহলে প্রথম সূত্রটা আমাদের কি ছিল, প্রথম সূত্রটা ছিল আমাদের, কোনো যদি একটা সংখ্যার আমরা পদের মানটা বের করতে চাই, সাপোজ ধরে নাও সেটা কি ছিল, 1 প্লাস, এবার শুনতে দেওয়া আছে 2 প্লাস 3, আচ্ছা প্লাস না ব্যবহার করে আমরা কমা ব্যবহার করি, প্লাস অনেক সময় তোমাদের কনফিউজ করে দিবে, ঠিক আছে। 1, 3, 5, ঠিক না?
আচ্ছা, এবং এটা হচ্ছে ধরে নিলাম হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। এবার কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? আমার এবার তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ, ঠিক না? আচ্ছা, তাহলে দেখো 1 3 5 7, তাহলে এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, সরি, হ্যাঁ এটা হচ্ছে চতুর্থ। হ্যাঁ, এই পদ, তাহলে কোনটার মান কত সেটা আমরা বের করতে পারবো কোন সূত্র দ্বারা? সেটা সূত্রের নিয়ম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ প্রথম যে মানটা আছে সেই মানটা আমরা বসাবো। সাপোজ ধরে নাও প্রথম মানটা আমাদের কত 1, ঠিক না? তাহলে এখানে বসালাম হচ্ছে 1, এর সাথে কত হলো, এখানে আবার প্লাস ইউজ করছি, ঠিক আছে, কমা, এই কমা দিলাম। দ্বিতীয়টা কত হবে? তো একটু আগে যেটা বলেছিলাম, একের সাথে সাধারণ অন্তর যদি আমরা যোগ দেই যে কথা, ওই পদটা ওখানে লেখা একই কথা। অর্থাৎ আমরা লিখলাম হচ্ছে একের সাথে আমার সাধারণ অন্তর কত ছিল 2, ঠিক না? এই লাইন থেকে এটার গ্যাপ ছিল 2, একের সাথে 2 যোগ করলে হয় কত 3। তাই এভাবে যদি আমি লিখি যে কথা, আমি যদি 1, 3 লিখি একই কথা, ঠিক আছে? তার মানে এটা এখন হয়ে গেল হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদের সাথে যদি আমি যুক্ত করি হচ্ছে সাধারণ অন্তর যোগ দেই, তাহলে হবে তৃতীয় পদ। তার মানে এটা মানে হচ্ছে 3, 3 এর সাথে 2 যোগ দিলে হয় 5, 5 লেখা যে কথা 1 + 2 + 2 একই কথা, ঠিক না? এইভাবে আমরা যে কোনো পদের মান বের করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের বই যেটা বলছে, ঠিক আছে, সেটা হলো যদি আমরা বড় ধরনের কোনো পদ বের করতে চাই সেই ক্ষেত্রে আমাদেরকে এই সূত্র ব্যবহার করলে সব থেকে সহজ হবে। সেটা কি দেখো, এখানে একটা সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে যে তোমরা দুই ধরনের এটা বের করতে পারবে। আমাদের টোটাল যদি আমাদের n তম মানের পদটা জানা থাকে, ঠিক আছে, তাহলে আমরা এটা বের করতে সুবিধা হতো, কিন্তু আমরা সেই পদে যাব না। তোমাদের স্ক্রিনে দেখো, একটু খেয়াল করো, এখানে বলছে প্রথম পদ প্রথমেরটা, ঠিক আছে? আচ্ছা, এটা তারপর বলছে দ্বিতীয় পদ, তারপর বলছে তৃতীয় পদ, তারপর বলছে চতুর্থ পদ, ঠিক আছে? তারপরে বলছে হচ্ছে n তম পদ, ঠিক আছে? তাহলে যদি আমরা পদটা না জানি, সাপোজ ধরো তোমাকে হঠাৎ করে একজন কোশ্চেন করলো যে 20 তম পদের মান কত হবে, ঠিক আছে? তখন তুমি কি করবা? এই পদ্ধতিতে চলে আসবা। তখন আমরা চিন্তা করবো কি, আমার প্রথম পদটা কত ছিল? আমাদের প্রথম পদ আমরা ধরছি কত? আমরা প্রথম পদ a সমান ধরছি হচ্ছে 1, আর সাধারণ অন্তর কত ধরেছি? b সমান ধরেছি 2। তাহলে এখন যদি বলা হয় n তম হচ্ছে 20, অর্থাৎ এই 20 তম মানটা কত, ওই পদের সংখ্যাটা কত, ঠিক আছে? তোমার যদি এখন মনে হয় পদ সংখ্যাটা আবার কি জিনিস, তাহলে আরেকবার আমি কি বলি, 1, 3, 5, 7, অর্থাৎ এই যেটা প্রথম, দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। চতুর্থ নাম্বার হচ্ছে 7, এই 7 হবে কি? তার মানে এইভাবে আমি 20 নাম্বার যেটা যাব সেখানে কি লেখা আছে সেটা হচ্ছে পদ সংখ্যা। হ্যাঁ, সেটা কি হবে? এখন এখানে চিন্তা করো, আমরা মান পেয়ে গেছি, তাহলে আমরা এখন মান বসাবো। আমাদের সূত্র হচ্ছে a প্লাস 1 মাইনাস n মাইনাস 2 ইনটু d, ঠিক আছে? এখানে আমরা মান বসাবো 1, n আমার হচ্ছে 20, তার থেকে 1 বাদ দিতে হবে, সাধারণ অন্তর আমার 2, তাহলে আসতেছে হচ্ছে এখানে আসবে হচ্ছে 19 গুণন 2, তাহলে কি দাঁড়ালো 19 দুগুণে কত হয়? 38, এটা আসলে হচ্ছে আমার 39। তার মানে এই সিস্টেম যদি আমরা এগোতে থাকি, একটা সময় এসে কি হবে, 20 নাম্বার পদে গিয়ে, হ্যাঁ, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে করতে করতে 20 নাম্বার পদে গিয়ে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে 39, ঠিক আছে? তাহলে এখন যদি তোমাদেরকে যে কোনো কোশ্চেন দিয়ে বলা হয় প্রথম পদ এত, সাধারণ অন্তর একটা দেওয়া থাকলো, এবং তুমি প্রায় 100 বা 200 বা 500 নাম্বার সিরিয়ালে কি আসবে, হ্যাঁ, সংখ্যাটা কি হবে, তুমি কিন্তু এই সূত্রের মধ্যে যদি লিখে দাও তাহলে উত্তরটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি যোগফল বের করা। আমরা তো জানলাম যে প্রথম সংখ্যাটা 1 দিয়ে শুরু, প্রতিটা সংখ্যা 2 2 করে বাড়ছে, এবং n তম পদের সংখ্যা ধরে নাও 20, মানে 20টা পর্যন্ত আছে, সেটা সংখ্যা আমরা বের করে ফেলছি। এখন কথা হচ্ছে এই সমস্ত সিরিয়াল, অর্থাৎ এইভাবে যদি থাকে এই সমস্ত সিরিয়ালটা যোগ কত হবে, একখানে যদি যোগ করি তাহলে কত উত্তর আসবে, সেটা বের করার সূত্র হচ্ছে, আমি এটা মুছে দেই, সেটার জন্য আমরা সেই সূত্রটা হবে এরকম, তোমরা চাইলে স্ক্রিনে আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই।
এই একটু আমরা নিচে আসবো, এইখানে দেওয়া আছে, এই যেখানে মাউসটা খেয়াল করলে পাবে। অর্থাৎ এই পুরো সমষ্টিটাকে যখন আমরা কোথাও কোনো অঙ্কে বের করি লিখি s। আচ্ছা, s সমান কত দেওয়া আছে, n/2। তারপরে তোমাদের দেয়া আছে হচ্ছে 2a প্লাস, দেখো কি লেখা, n মাইনাস d, সরি n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রের মধ্যে আমরা যদি ফেলে দেই তাহলে আমাদের অঙ্কটা মানে চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ আমরা এখন জিনিসটা করব, সেটা হচ্ছে s ইকুয়াল টু, আমাদের n কত ছিল, মুছে ফেলেছি, হ্যাঁ আবার লাগি, আমরা ধরেছিলাম এটা সাধারণত b, n ছিল হচ্ছে 20, ঠিক না? তাহলে n এর মান এখানে বসাই 20, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে সূত্র অনুসারে। 2a কত ছিল 1, আচ্ছা 1, n এর মান আবারও 20, তার থেকে 1 বাদ দিতে হবে, আর 2 এর মান তো আমরা আগে থেকে জানি, b এর মান হচ্ছে 2। আচ্ছা, তাহলে কত দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এবার এটাকে ক্যালকুলেট করলে উত্তরটা পাওয়া যাবে। সেটা কি, এখানে 10, এখানে গুণ করলে হবে হচ্ছে 2, এখানে করলে হবে হচ্ছে 19 গুণন 2। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করার দরকার নেই। a সমান 10, কত হবে 2 প্লাস 38, এটা আসবে। এবার করি 10 ইনটু, এখানে কত দাঁড়াবে 40, ঠিক না? আচ্ছা, এখানে ব্র্যাকেট ইউজ না করে গুণ চিহ্ন ব্যবহার করি, 40, অর্থাৎ দাঁড়ালো আমার 400। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটা কত আসলে, s ইকুয়াল টু 400। তাহলে সহজভাবে যদি বলতে যাই, খেয়াল করো, তাহলে সমান্তর ধারার অনুসারে যদি আমার প্রথম পদ 1 হয়, সাধারণত 2, অর্থাৎ প্রতি ধাপ যদি 2 করে বাড়তে থাকে এবং যদি 20তম পদ পর্যন্ত থাকে, তাহলে আমাদের টোটাল সিরিয়ালটার যোগফল হবে এরকম। অর্থাৎ ধরে নাও সিরিয়ালটা যদি এরকম হতো 1 3 5 7 এরকম করতে করতে যেতে থাকবে, তাহলে আমার পুরো জিনিসটার যোগফল আসবে হচ্ছে 400। ঠিক আছে, এরপরে আমরা তোমাদের করব কি, পরবর্তী শনিবারে যখন তোমাদের স্যার ফেরত আসবেন ট্রেনিং থেকে, তিনি ট্রেনিং এ গিয়েছেন, ট্রেনিং থেকে ফেরত আসার পরে তোমাদেরকে এই বিষয়ে কিছু কোশ্চেন দেবেন। হ্যাঁ, যে সাপোজ আমরা লিখবো, ঠিক আছে, তোমরা কি এই ম্যাথ বইটা পেয়েছো, যে সফট কপিটা দিয়েছিলাম? রিফাত, জি স্যার। পাওনি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আরেকবার আপলোড করছি। দেখো আমরা আপলোড করতে কিভাবে, ঠিক আছে, আমাদের আপলোড করার সিস্টেম হচ্ছে, আমরা যখন এখানে চ্যাট মোডে চলে আসবো, এখানে ক্লিক দেওয়ার সাথে সাথেই পাশে কিন্তু এরকম একটা প্যানেল অন হয়ে যাবে। দেখো এখানে একটু, ঠিক আছে, আমি এখন এই যে লিখতেছি ফার্স্ট কমেন্ট, হ্যাঁ এটাও কিছু লিখতেছি ফার্স্ট। আচ্ছা, ঠিক এটারই পাশে একটা দেওয়া আছে কি, দেখো ফাইল নামে একটা অপশন আছে, ফাইলে ক্লিক দিলে কি আসবে, অনেকগুলো অপশন আসবে। ঠিক আছে, ফাইল এখান থেকে আমরা করব ইওর কম্পিউটারে চলে আসবো, যেহেতু আমি একটা কম্পিউটারে আছি। দেখো আমাকে প্যানেল আছে, সেটার একটা প্যানেল দিছে, স্যার ফাইল অপশন তো পাই না স্যার। ওপেন করে দিলাম। ঠিক আছে, এবং দেখো এটা ফাইলটা আপলোড হতে শুরু করছে, যখন ভিডিওটা দেখবা তখন এখান থেকে পেয়ে যাবে যে আসলে পুরো সিস্টেমটা কি করছে। ঠিক একই ভাবে যখন তোমাদেরকে টাস্ক দিবে স্যার, একটু মিউট করে রাখো, হ্যাঁ, যখন টাস্ক দিবে তখন তোমরা খাতায় লিখবা, লেখার পর একটা ছবি তুলে নিবা, তারপর যখন তুমি এখানে চ্যাট থেকে এখানে ফাইল অপশনে ক্লিক করবে, তখন তোমার এখানে কিন্তু ফোন, তুমি এখান থেকে করবে কি, মেশিনে ঢুকে তোমার এই ক্যামেরার যে ফোল্ডারটা আছে ওখান থেকে জাস্ট ওই ছবিটাকে ক্লিক দিয়ে দিলেই এখানে যুক্ত হয়ে যাবে এবং এখানে আপলোড হতে শুরু করবে, তখন কিন্তু স্যার তোমাকে দেখবে। আরো একটা সহজ বুদ্ধি করতে পারো, সেটা হচ্ছে জাস্ট ক্যামেরার যেটা আছে সামন পেছন কিন্তু করা যায়, তোমরা জাস্ট খালি ক্যামেরাটাকে ঘুরাই দিবে, হ্যাঁ রেয়ার ক্যামেরাতে নিয়ে যাবে, খাতা যখন তুমি অঙ্কটা করলে বা ওটা প্রশ্নটা সমাধান করলে ওটা তোমার তখন টিচার তোমার স্ক্রিনে দেখতে পারবে। ঠিক না, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো বুদ্ধি। কি বললাম, যখন স্যার তোমাকে লিখে দিল, বোর্ডে কোশ্চেন লিখে দিল, তুমি ওটাকে খাতায় করে নিলে এবং করার পরে জাস্ট ক্যামেরাটা ঘুরাই দিবা, ঘুরিয়ে ওখানে ধরবা, ধরলে স্যার কিন্তু খাতাটা দেখতে পারবে। ঠিক আছে, তোমার খাতার সামনে দেখলেই স্যার কিন্তু দেখতে পারবে, তারপর সেখান থেকে কোনো ভুল থাকলে কারেকশন করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আর যদি তোমাকে কোনো অ্যাসাইনমেন্ট দেয় যে তুমি এই কাজটা তোমাকে দিলাম, তুমি এটা সমাধান করে আমাকে দিবা, তাহলে তুমি ছবি তুলে এভাবে আপলোড দিয়ে রাখতে পারো, অথবা
তোমাদেরকে আমরা যখন রানিং ক্লাস চলবে এটার জন্য একটা গ্রুপ তৈরি করে রাখবো, ঠিক আছে? তখন করবা কি, ওই গ্রুপে সবাই ঢুকে থাকবা, জাস্ট ওখানে ফাইলটা দিয়ে দিলে, ঠিক আছে? এরকম আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো যাই হোক, আজকে আর এই বিষয় নিয়ে কোনো আলাপ করবো না। তোমরা শুধু দুইটা জিনিস আজকে দেখলে, সেটা হচ্ছে সমান্তর ধারা, মানে ধারা কি সেটা আগে বলেছি। সমান্তর ধারা কি? সমান্তর ধারার দুটো সিস্টেম, একটা হচ্ছে পদ সংখ্যা, অর্থাৎ কত নাম্বার পদে কি আসতে পারে, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তার মানে কত নাম্বার পদে সংখ্যাটা কি আমাকে শো করতে পারে, সেটা বের করার জন্য প্রথম পদ এবং এই দুটো পদের মধ্যে সাধারণ অন্তর আমাদেরকে জানতে হবে। আচ্ছা, আমরা যদি পদ সংখ্যা আমাদের হাতে থাকে, প্রথম সংখ্যা যদি আমাদের হাতে থাকে এবং সাধারণ অন্তর যদি আমাদের সাথে থাকে, তাহলে পুরো সিরিজটা যে পর্যন্তই বলুক, সেটা 20তম পদ হোক নয়তো 1000তম পদ হোক, যে পদই হোক না কেন, আমরা টোটালটার যোগফল বের করতে পারবো এই সূত্র দ্বারা। মান বসালে আমাদের সুন্দর হতো, আমাদের ফাইনাল অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে আর নতুন কোনো কিছু আলোচনা করতেছি না। তোমাদের শনিবার থেকে তোমাদের একটা নতুন একটা সংশোধনী, ঠিক আছে? হ্যালো, আচ্ছা, শনিবার থেকে তোমাদেরকে আমরা নতুন রুটিন দিচ্ছি, সেই রুটিনে কিছু সংশোধনী থাকবে। হ্যাঁ, এবং আমরা তোমাদেরকে আবারও বলছি, প্রতি 3 ক্লাস পর পর তোমাদেরকে কুইজ টেস্ট নেওয়া হবে এবং প্রতি 7 দিন অন্তর অন্তর তোমাদের একটি ফাইনাল পরীক্ষা বা ক্লাস টেস্ট নেওয়া হবে। হ্যাঁ, এটা কারিগরি শিক্ষা বোর্ডের নিয়ম, ঠিক আছে? তো ক্লাস টেস্টে তোমরা কিভাবে দিবে, এটা অনলাইন পরীক্ষা হবে। তোমাদেরকে আমরা একটা লিংক এসএমএস করে দেবো, সেইখানে ঢুকে তোমরা আমার এই চ্যানেলের মধ্যে একটা ডেমো, একটা পরীক্ষার একটা ভিডিও আছে, সেটা দেখো। ওখানে কিভাবে পরীক্ষায় ঢুকতে হয়, কিভাবে রোল রেজিস্টার করতে হয় এবং কিভাবে তোমরা এমসিকিউ আকারে পরীক্ষা দিতে পারবা, ওখানে লেখার অপশন আছে, সেটা ওখানে বলা আছে, ওটা দেখলে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তো ঠিক আছে, আর কোনো কিছু নতুন কিছু নয়। আমি এখন লাইনটা কেটে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কি আর কোনো কিছু জিজ্ঞাসা আছে এই যে ততটুকু বললাম সেটার উপর? হ্যালো, রিফাতকে দেখা যাচ্ছে। রিফাত, তোমার মাইক্রোফোন অফ করা। কোনো কোশ্চেন? জি স্যার। না স্যার, কোনো কোশ্চেন নেই। তো কোনো কোশ্চেন নেই, ঠিক আছে, খুবই ভালো লাগলো। তার মানে মনটা ভালো বুঝাইতে পারছি নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে আজকে পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।